স্বাভাবিক গণতন্ত্রের মধ্যে নাই। তো একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া যদি থাকতো তাহলে একটা সরকারের শেষে আমরা একটি নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটা সরকারে যেতাম। সাধারণত এটি যারা ইলেক্টেড গভর্নমেন্ট থাকে তাদের অধীনেই নির্বাচন হয়। উন্নত বিশ্বগুলোতে যদি আমরা দেখি, আমাদের মতো দেশে নির্বাচনের সময় যদি একটি রাজনৈতিক সরকার থাকে তাহলে টোটাল প্রসেসটা বায়াসড হয়, যে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকারে গিয়েছি। এবং তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমাদের ফিলসফি হলো যে এই টাইমটাকে লিমিট করা, জাস্ট ইলেকশন করার জন্য যতদিন প্রয়োজন। আমরা 90 দিনের মতো একটা সিস্টেম সেখানে ছিল। কিন্তু এখন যেটি ঘটছে সেটি খুবই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, যে আমরা একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম, সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, এবং পতন হওয়ার পর একটা নতুন সরকার হয়েছে, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার। তাহলে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রশ্ন হলো যে আমরা সিচুয়েশনে খুব লং টাইম থাকবো না, আমরা এখান থেকে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসবো। কিন্তু তার পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠেছে, যে সেটি হলো যেহেতু একটি লম্বা সময় আমরা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্য দিয়ে গেছি, এখানে সকল ধরনের ইনস্টিটিউশনগুলো কলাপস করেছে, এবং একটা নতুন সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আমরা জাতিগতভাবে আরেকটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারি। তাহলে এখন কি আমরা পূর্বতন সিস্টেমকে কোনো প্রকার যাচাই বাছাই না করে খুব কুইকলি গণতন্ত্র একটা ইলেকশনের মধ্যে দিয়ে গণতন্ত্রে প্রবেশ করব? না আমরা প্রশ্ন তুলব যে ওকে, আমাদের গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কিছু প্রশ্ন আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কিনা, সংবিধানে আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্যের প্রশ্ন আছে, সংবিধানে পার্লামেন্ট মেম্বাররা তার দলের এগেনস্টে ভোট দিতে পারবে কিনা সেই প্রশ্ন আছে। আমরা এখন বিবেচনা করতে পারি যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাব কিনা, আমেরিকান ডেমোক্রেটিক সিস্টেমে যাব কিনা। এখন কোশ্চেন হলো যে এই প্রশ্নগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে কত লম্বা সময় যাবত আমরা নির্বাচনকে আমরা আটকায় রাখবো। আমি যদি বলি যে এই সরকার 5 বছর থাকবে, তারা তো ইলেক্টেড না। আবার আমি যদি বলি যে এই সরকার হচ্ছে 2 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিবে, তাহলে তো আমার সংস্কার হবে না। তাহলে আমার একটা মধ্যবর্তী জায়গায় যেতে হবে। তাহলে মধ্যবর্তী জায়গায় যাওয়ার জন্য আমার কি প্রয়োজন? আমার 2টা কাজ করতে হবে। এক, যে আমার একটা টাইম লিমিট সেট করতে হবে, যে ওকে এটা 90 দিন না, কিন্তু এটা 1 বছর, এটা 1.5 বছর অথবা 2 বছর। আমি খুবই হ্যাপি যে অন্তর্বর্তী সরকার রিসেন্টলি মোটামুটি একটা টাইম লিমিটের কথা বলছে। এবং আমাদের দ্বিতীয় যেটি ঠিক করতে হবে সেটি হচ্ছে যে সংস্কারের কতটুকু আমি করব। ধরেন একটা সংস্কার তো কন্টিনিউয়াস জিনিস, যেটা আমাকে এরপরে করতে হবে, তারপরে করতে হবে, এটা ইলেক্টেড গভর্নমেন্ট এসে করবে। কিন্তু আমার একটা মিনিমাম সংস্কার প্রক্রিয়া আইডেন্টিফাই করতে হবে, যে ওকে এই 1 2 3 4 5 এইটুকু আমি করব, করার পরে আমি নির্বাচনের পদ্ধতিতে যাব, যাতে মোটামুটিভাবে সিস্টেমটা ফাংশন করে, অ্যান্ড দেন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। তো আমরা এখানে 2টা এক্সট্রিমে যেতে পারি। একটা এক্সট্রিম হলো যে আমি খুব কুইকলি ইলেকশনে চলে যাব, তার মানে আমার যে সিস্টেম ফল্টি আছে, সিস্টেমটা ফল্টিই থাকবে। আরেকটা এক্সট্রিম হলো যে এই সরকার আনলিমিটেড লম্বা সময় থাকবে, 3 4 5 বছর। তাহলে যেটা হবে যে আমি ডেমোক্রেটিক প্রসেসকে আন্ডারমাইন করতেছি। ধরেন আমি মনে করলাম আমার গণতান্ত্রিক পার্টি খুব এস্টাবলিশ না, কিন্তু দ্য অনলি ওয়ে আমি তাকে আপগ্রেড করতে পারি, আমি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিব, সে নির্বাচনের মধ্য দিয়ে যাবে। কাজে আমার বোধ হয় এখানে বেস্ট প্রসেস হলো একটা মাঝামাঝি প্রসেস, যেখানে আপনি 1.5 বছর অথবা 2 বছরের মতো একটা সময় নেবেন, সংস্কারের জন্য খুব স্পেসিফিক কিছু টার্গেট আপনি ঠিক করে দিবেন, এবং তারপর আপনি নির্বাচনে যাবেন। তো সেই জায়গা থেকে 2টা জিনিস আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো। একটা হচ্ছে সরকারের দিক থেকে যে তারা একটা টাইম লাইন ঘোষণা করছে, এবং আরেকটা জিনিস এখনো স্পষ্ট না। আমি এটাকে স্পষ্ট করতে বলবো, খুব ক্লিয়ারলি একটা লোয়ার এবং আপার লিমিট দিতে পারি আমি, যে ধরেন যে আমি এখন থেকে 1.5 বছর হচ্ছে আমার লোয়ার লিমিট, আমার আপার লিমিট হলো 2 বছর অথবা 2.5 বছর। আমি 1.5 থেকে 2.5 বছরের মধ্যে নির্বাচন করব, এবং আমি চাইবো যে সরকার এটা কমিটমেন্ট দিবে স্পষ্টভাবে এবং এটা পালন করবে। অ্যান্ড সেকেন্ড হলো যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে সংস্কারের জন্য। কারণ আমরা যদি কোনো প্রকার সংস্কার ব্যতিরেকে খুব দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করি। কিন্তু গালিব, আপনি সংস্কার করলেন, সংস্কার তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা মানবে কি মানবে না, রাখবে কি রাখবে না, সেটাও তো একটা বড় ইস্যু। পার্লামেন্ট সেটা রাখবে কি না, সো আপনি করে দিলেন, এটাই যে পার্মানেন্ট তা তো না। এখন এখানে 2টো ইস্যু যাচ্ছে। যেমন ধরেন সরকার কি করতে চায় এখন, মানে তার মেয়াদকালে এই সরকার, সে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ডায়ালগ করে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে একটা ঐকমত্যের ভিত্তিতে সেই কাজটা করতে পারে, এবং পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু অঙ্গীকার করেছে তারা সেটা রেখে দিবে। এটা হতে একটা পদ্ধতি। আরেকটা হতে পারে যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আনলো যে আমি ক্ষমতায় গিয়ে এই জিনিসগুলো করব। ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্যরা কিছু কিছু তাদের নিজেদের কথা বলেছে, এবং সেটা যদি একটা কনসেনসাসের জায়গায় এনে এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে, এবং পাবলিকলি সেটা যদি অ্যানাউন্স করে যে এরা ক্ষমতায় গেলে এই কাজগুলো করবে, অঙ্গীকারবদ্ধ একটা চুক্তিনামাও হতে পারে। যদিও চুক্তি এর আগেও 3 জোটের রূপরেখা ছিল, কেউ মানে নাই।
এর বাইরে কি আর কোনো অপশন আছে? না, আমার বোধহয় এটি খুব খুব ভালো পয়েন্ট। আপনি ধরেন যে আমি সংস্কারের একটা এজেন্ডা নিলাম এবং সেটাকে দুটো ভাগে ভাগ করলাম, যেটা আমার প্রাইমারি পার্ট। কিছুটা আপনি বিএনপি জামাত এদের কথা শুনলেন, আপনি জোর করে দিলেন, কিন্তু সেটা হবে না। তো এক্স্যাক্টলি আমি আপনার সাথে কমপ্লিটলি একমত যে ধরেন আমি একটা প্রাইমারি পার্ট। আমার মূল পয়েন্ট যেটা, আপনি কতটা এগ্রি করবেন, মূল পয়েন্ট হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যা চাইবে সেটাই হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা চাইবে সেটা আসলে শেষ পর্যন্ত টিকবে না। ততক্ষণই টিকবে যতক্ষণ না তারা তাদের কথায় আসলে চলবে বা তাদের চাওয়াটা, জনগণের চাওয়াটা পূরণ করবে, ওই পর্যন্ত। আমি রাইট বা রং আপনি বলতে পারেন, কিন্তু এখানে আমরা কিছু অতিরিক্ত চেক পয়েন্ট তৈরি করতে পারি। যেমন একটা চেক পয়েন্ট হলো যে পলিটিক্যাল পার্টি নির্বাচনের আগে আপনার সাথে যেই কনসেনসাসে তারা আসবে, নির্বাচনের পরে যখন তারা অলরেডি পার্লামেন্টে চলে যায় তখন এটার ব্যাপারে কেয়ারলেস হয়ে যেতে পারে। তাহলে আমি যদি তার সাথে আলাপ আলোচনাটা নির্বাচনের আগে শুরু করি তাহলে সে মোর ইন্টারেস্টেড থাকবে, কারণ সে পাবলিক ওপিনিয়নকে কনভিন্স করতে চাইবে। সো দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো আমি যদি নির্বাচনের আগে আলাপ আলোচনায় যাই তাহলে জাতির প্রতি তার একটা কমিটমেন্ট তাকে দিতে হবে। আমি তো সেটা বলছি। থার্ড পয়েন্ট হলো যে নির্বাচনের মধ্য দিয়ে কোনো পার্টি যদি 2/3 মেজরিটি না পায় তাহলে তো সে এখন যে সংবিধানের পরিবর্তন হবে সেটাকে পরিবর্তন করতে পারবে না। কাজেই আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না। না, আমার রেটিফিকেশন লাগবে। আমি ধর আমি আপনি অর্ডার দিয়ে করবেন, পরে রেটিফিকেশন লাগবে। এক্স্যাক্টলি। তো ইয়েস, ইউ আর রাইট, এট এনি কস্ট। এবং সেখানে তো 2/3-এরও দরকার, মানে 2/3 হলে নিশ্চয়ই 2/3 দরকার হবে। কিন্তু আপনি যদি কোনো একক পার্টি না পায়, কিন্তু সকল পার্টি যদি এই বিষয়ে ঐকমত্য পোষণ করে, তাহলে তো আবার সমস্যা হওয়ার কথা না। সমস্যা হওয়ার কথা না। তো আমি আপনার সাথে কমপ্লিটলি এগ্রি করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐকমত লাগবে এবং এই ঐকমতটা প্রি ইলেকটোরাল প্রসেসেই করতে হবে। কারণ নির্বাচনের পরে আপনি রাজনৈতিক দলগুলোর একই পরিমাণ কমিটমেন্ট আপনি পাবেন না। তা আমরা চাই যে রাজনৈতিক দলগুলো জাতির সামনে খুব স্পষ্টভাবে একটা ঐক্যমতে কমিটমেন্ট করুক। তারপর যদি তারা কমিটমেন্ট ভায়োলেট করে তাহলে রাজনৈতিক প্রসিডিউরের মধ্য দিয়ে আমরা তাদের জবাবদিহিতা নিব। তখন জনগণ হয়তো চিন্তা করবে, ওকে, দিস ইজ আ পলিটিক্যাল পার্টি, আমার সাথে কমিটমেন্ট করছে কিন্তু সেটা ভেঙে ফেলছে, তাহলে আমি তাকে পরের বার ভোট দিব না। জি, রেজাল্ট কমরানি। হ্যাঁ, আপনার এবং এখানে এই আলোচনার মধ্যে আমি আরেকটা প্রসঙ্গ আনতে চাই, যেটা আমি খানিকটা আগে উল্লেখ করেছি, যে ক্ষমতায় যে গোষ্ঠীটা আছে এখন, মানে একাধিক এক্সপেরিয়েন্সড স্টুডেন্ট বা স্টুডেন্টদের প্রতিনিধি, অনভিজ্ঞ, যেভাবে বলি না কেন, একটা রাজনৈতিক দল করবার কথা আলোচনার মধ্যে। তারা অন্তত কথাবার্তায় খুবই ইনফ্লুয়েন্সিয়ালও মনে হয়। একটু এখন জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে, কেউ মনে করেন এটাই পলিটিক্যাল পার্টি, কেউ বলেন যে এটাই একটা ট্রান্সফর্ম করবে পলিটিক্যাল পার্টিতে, এবং তারা পলিটিক্যাল পার্টি করতে সময়ও তাদের দরকার হবে, সেটাও তারা বোঝেন এবং বলছেন। আপনি কি মনে করেন, মানে তারা কি দেরি করতে চাইছেন সেই জন্যই, এবং সেটা কি শেষ পর্যন্ত একটা কিংস পার্টির অভিষিক্ত হবে? এটা খুব চ্যালেঞ্জিং প্রশ্ন আমার জন্য। কেন, আপনি এই প্রসেসের মধ্যে আছেন নাকি? না, আমি নিজে প্রসেসের মধ্যে নাই, এবং আমি যে কোনো রাজনীতিহীন ক্ষমতাকে একটি ফ্যাসিবাদী প্রবণতা মনে করি। এবং আমি বারবার বলছি যে এটা দেখেন, অভ্যুত্থান হলো বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফসল।